হামের প্রাদুর্ভাব মোকাবেলায় ৩০ উপজেলায় টিকাদান পাচ্ছে ৬ থেকে ৫৯ মাসের শিশুরা। ১২ এপ্রিল ঢাকার ২ সিটিতে শুরু হবে ক্যাম্পেইন। ৩রা মে থেকে চলবে সারা দেশে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধের কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ায় দেশেও পণ্যের দাম বাড়ার শঙ্কা অর্থমন্ত্রীর। রাস্তা ফুটপাত দখল করে বছরের পর বছর ব্যবসা। নিউ মার্কেট আগারগাঁওয়ে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ ডিএমপির। জরিমানা, মালামাল জব্দ। মঙ্গল বা আনন্দ নয়, এবার হবে বৈশাখী শোভাযাত্রা, জানালেন সংস্কৃতি মন্ত্রী। নতুন নামে সমস্যা হবে না ইউনেস্কোর স্বীকৃতিতে। বিভাজনমূলক ঐক্যের ডাক। এবং হরমুজ প্রণালী খুলতে ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান ইরানের। যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি। ইসরায়েলে তেহরানের হামলা, নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় 18 জেলার 30 উপজেলায় চলছে টিকাদান। পাচ্ছে 6 থেকে 59 মাসের শিশুরা। অসুস্থদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। 12 এপ্রিল ঢাকার 2 সিটি, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে হামের টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বাকি থাকা সব এলাকায় 3রা মে থেকে একযোগে চলবে ক্যাম্পেইন। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশের 30টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় শুরু হয়েছে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি। টিকা কেন্দ্রগুলোতে সকাল থেকে শিশুদের নিয়ে ভিড় করেন অভিভাবকরা। হামের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে টিকা পাওয়ায় কিছুটা স্বস্তি প্রকাশ করেন তারা। এতদিন অনেক চিন্তায় ছিলাম যে হামের মহামারী আক্রান্ত হচ্ছে, তো এই জন্য আজকে দেওয়ার পরে অনেক ফিল হচ্ছে। বাচ্চাদের হাম হয়, হয়তো হইতে পারে, এই জন্য আগে সতর্ক থাকা ভালো। এটা তো আমরা জানি না, জানে মনে করেন যারা বানাইছে তারা, তবে আমরা তো বিশ্বাসের উপরে আছি। ঢাকায় যে পরিমাণ হয় বাচ্চা দেখতেছি, সংবাদ পাচ্ছি মারা যাচ্ছে, এটা আসলে আমাদের মাদের মধ্যে একটা প্রচুর ভয় কাজ করতেছে। আজকে অনেক স্বস্তি বোধ করতেছি বাচ্চাকে টিকা দিতে পেরে। সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হামের ভয়াবহতা করোনার চেয়ে কম নয় মন্তব্য করে মন্ত্রী বলেন, অতীতের সরকারের ভুল ব্যবস্থাপনার কারণেই হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে। যেভাবে মৃত্যুর কুলে ঢলে পড়ে, এটাকে খুব মিসহ্যান্ডেল করেছে অতীতের সরকারগুলি। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস দিয়ে যাওয়াই উচিত ছিল সব সময়, কিন্তু 2020 ডিসেম্বরের পর থেকে বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নাই, যেই কারণে একেবারে বজ্রপাতের মতন আমাদের উপরে সে রাতারাতি কিছুদিনের ভিতরে অনেক বেড়ে গিয়েছে। মন্ত্রী জানান, আগামী 12 এপ্রিল ঢাকার 2 সিটি, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে টিকা দেয়া হবে। এরপর সারা দেশে একযোগে হামের টিকাদান শুরু হবে 3রা মে থেকে। 18টি জেলায় এবং 30টি উপজেলায় এই হামের প্রাদুর্ভাবটা বেশি, যেই কারণে আমরা টার্গেটেড ওয়েতে আমরা নির্দিষ্টকৃতভাবে ওই 30টা উপজেলায় আজকে থেকে আমরা পুরো দমে আমরা এই ভ্যাকসিনেশনটা শুরু করে আমরা শেষ করব। পর্যায়ক্রমে সারা বাংলাদেশকে আমরা কভার করে নেব। চলমান জরুরি ক্যাম্পেইনে টিকা পাচ্ছে 6 মাস থেকে 59 মাসের শিশুরা। আর অসুস্থ শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরেও প্রথম দিনের টিকাদান কর্মসূচিতে অভিভাবকদের দীর্ঘ লাইন দেখা যায়। সরকার দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করায় স্বস্তি প্রকাশ করেন তারা। চলতি বছরই হামজনিত শিশু মৃত্যু শূন্যে নামিয়ে আনার আশা সংশ্লিষ্টদের। কোলে ছোট্ট শিশু, টিকা দেওয়ার লাইনে দীর্ঘ অপেক্ষা অভিভাবকদের। সারা দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিশেষ টিকাদানের মাধ্যমে সন্তানকে সুরক্ষিত রাখার চেষ্টা অভিভাবকদের। জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রমে স্বস্তি জানিয়েছেন অভিভাবকরা। আর নির্ধারিত সময়ের মধ্যে সব শিশুকে টিকার আওতায় আনার আশা স্বাস্থ্য বিভাগের। সকল বাবা মাই তো চাই সন্তান সুস্থ থাকে, যেহেতু বাচ্চাদের হলেতে যে সমস্যাগুলো হওয়ার কথা সেগুলো আর হবে না। রোববার সকাল থেকে সারা দেশে হাম রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রাথমিকভাবে 18 জেলার ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় 6 থেকে 59 মাস বয়সী শিশুদের দেওয়া হয় টিকা। আর যাদের শরীরে হামের উপসর্গ রয়েছে তাদের খাওয়ানো হয় ভিটামিন এ ক্যাপসুল। হাম প্রতিরোধে অভিভাবকদের সহযোগিতা চেয়ে উদ্বিগ্ন না হবার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার। সবার মাধ্যমেই আমরা
চাই এই এমার্জেন্সি যে মিজলস ভ্যাকসিন ক্যাম্পেইন যেটা এটাকে সফল করার। টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে স্বাস্থ্য সচিব জানান, আপাতত কোনো ধরনের টিকার সংকট নেই। দ্রুত পদক্ষেপের কারণে টিকাদান কার্যক্রম শুরু করা সম্ভব হয় বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মহিত। ইউনিসেফ থেকে যে টিকাগুলো কিনেছি আমরা ওইটা দিয়ে আমরা এখন দ্রুত সংক্রমণ প্রতিরোধে আমরা ইউনিসেফের সহায়তায় গ্যাবি থেকে এখন টিকাগুলো সরবরাহ নিচ্ছি। আমরা কয়েকদিন পরেই ঢাকা সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশনগুলোতেও এই কর্মসূচি শুরু করব। ভার্চুয়ালি যুক্ত হয়ে কক্সবাজারে হাম রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, চলতি বছরে হামজনিত শিশুর মৃত্যু শূন্যে নামিয়ে আনতে বদ্ধপরিকর সরকার। 2026 সালের মধ্যে হামের প্রাদুর্ভাব সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ আনতে রাজশাহী, বরিশাল, বরগুনা সহ দেশে বেড়েই চলছে হামের সংক্রমণ। রোববারও বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয় শিশুরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। এবার জ্বালানি তেল প্রসঙ্গ। পাম্প থেকে তেল পেতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়, আবার যে পরিমাণ তেল পাওয়া যাচ্ছে তা নিয়েও আছে অসন্তোষ। গ্রাহকদের অভিযোগ, তেল সংকটের ভোগান্তি কমছেই না। এদিকে সরবরাহের ঘাটতি দাবি করে বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প। ঝুলছে নোটিশ, নেই তেল। রাজধানীর অনেক পাম্পে সরবরাহের ঘাটতি দাবি করে বন্ধ রেখেছে তেল বিক্রি। টকটেন ছিল যতক্ষণ আমরা সবাইকে দিছি লিমিটের মধ্যে, শেষ হয়ে গেছে, এখন গাড়ি আনতে গেছে। এখন তো যেই চাহিদা ওই অনুযায়ী তো তেল তো পাচ্ছি না আমরা। যেসব পাম্পে তেল দেওয়া হচ্ছে সেগুলোতেও লম্বা লাইন। বাইকে 500 থেকে 600 টাকার তেল নিতে লাইন ধরে অপেক্ষা করতে হয় 4 থেকে 5 ঘন্টা, যা প্রভাব ফেলছে নগরীর ব্যস্ত জীবনে। যে জায়গায় ইচ্ছা মতো যাইতে পারতাম ওইখানে ইচ্ছা হলেও যাওয়া যাচ্ছে না এই তেলের সংকটের কারণে। আমি 2.5 ঘন্টা এখানে দাঁড়িয়েছিলাম, এতে আমার অফিসের ক্ষতি হয়েছে। যে সিরিয়ালটা এটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে গেছে আর কি। অলমোস্ট 6 ঘন্টা আমরা এই লাইনে দাঁড়াইছিলাম। সরকারের নানা পদক্ষেপের পরও গ্রাহকরা বলছেন কমেনি ভোগান্তি, উল্টো আরও বেড়েছে। ইরান নাকি তেল দিচ্ছে, তারপরও কেন বাংলাদেশের সমস্যা? সরকারের কাছে একটি আবেদন থাকবে আমাদের যাতে তেলটা ঠিক মতো দেয়। চাহিদা অনুসারে আসলে যে কটা পাম্প খোলা থাকে তারা তো চাইলেও দিতে পারতেছে না। বাইরের থেকে ওই যে মোটর সাইকেল 2-1 জনের নিয়ে যায়, তাদের থেকে 200 টাকা করে তেল কিনাও আমাদের ইউজ করতে হয়। একই চিত্র রাজধানীর বাইরেও। লম্বা লাইন আর দীর্ঘ অপেক্ষার পর মিলছে তেল, তবে ক্ষোভের শেষ নেই তেল নিতে আসা মানুষের। আমি 6:30টায় কাজের মোড়ে সিরিয়ালে ছিলাম, তো এখানে আসতে আমার 5.5 ঘন্টা লাগলো, এখনো তেল পাইনি। তেল যাচ্ছে কদ্দুর আল্লাহ মাহবুব জানে, গ্রামগঞ্জের ভিতরে তেল লিয়া চলে যাচ্ছে, আমরা তেল পাচ্ছি না। অসাধু ব্যবসায়ী যারা এনারা মজুত করেছে, এই জন্য আমরা তেল সংকটের মধ্যে পড়তেছি। দীর্ঘ অপেক্ষার পর তেল পাওয়া গেলেও পরিমাণ নিয়ে সন্তুষ্ট নন গ্রাহকরা। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে জ্বালানি নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে নিশ্চয়তা দিয়েছে দেশটি। সেই সঙ্গে সব ধরনের সোর্স থেকেই জ্বালানি আমদানির চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর জ্বালানি সহযোগিতা, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই, যে চুক্তি রয়েছে সেটি প্রকাশ করা হয়েছে। রাশিয়ার তেল কেনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অনুমতি চাওয়া হয়েছে বলে যে প্রচারণা, এটি সম্পূর্ণ মিথ্যা। সাশ্রয়ী মূল্যে যেখান থেকেই হোক, ভারত, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র হোক, রাশিয়া হোক, সেখান থেকেই কেনা হবে। আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন, সেই নিশ্চয়তা আমাদেরকে। আমরা সব রকম সোর্স থেকে কিনবো। আমরা চাইছি যে আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। তো দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। যুদ্ধের কারণে, জ্বালানি সংকটের কারণে নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেছেন, সারা বিশ্বের মতো দেশেও দ্রব্যমূল্য বাড়তে পারে। সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই মুহূর্তে
বাংলাদেশের এলডিসি উত্তরণের সুযোগ নেই বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের আগে দেশের প্রস্তুতি কতটা এ বিষয়ে রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে মাল্টি স্টেক হোল্ডার কনসালটেশনে অংশ নেন জাতিসংঘ প্রতিনিধি, বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী, গার্মেন্টস সহ বিভিন্ন খাতের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা। এ সময় মানব সম্পদ উন্নয়ন, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং বিনিয়োগ বান্ধব নীতি তৈরির উপর জোর দেন অংশগ্রহণকারীরা। তৈরি পোশাক খাতের বাইরে নতুন পণ্য ও বাজার খোঁজার বিষয়টি উঠে আসে গুরুত্বের সঙ্গে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই মুহূর্তে বাংলাদেশের এলডিসি উত্তরণের সুযোগ নেই। বাংলাদেশের অর্থনীতি যে অবস্থায় এই সরকার পেয়েছে, এখানে আমরা ফায়ার ফাইটিং করতেছি। প্রত্যেকটা এই ইকোনমিকে সেলভেজ করার যুদ্ধ চলছে এখন। যেখানে একটা ইকোনমিকে সেলভেজ করার চেষ্টা করছে, এতে গ্র্যাজুয়েশন প্রশ্ন তো আসছে না। ইকোনমির সব মানদণ্ড নিম্নগামী আমরা যখন দায়িত্ব নিয়েছি, তো সুতরাং সেখানে তো গ্র্যাজুয়েশনের প্রশ্ন আসছে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতিতে রক্তক্ষরণ হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দ্রব্যমূল্য বাড়তে পারে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, এটার ইম্প্যাক্ট অনেক বড় এবং এটা বাংলাদেশের তহবিল, সরকারি তহবিলকে এটা থেকে রক্তক্ষরণ হচ্ছে। এক কথায় বলতে গেলে রক্তক্ষরণ হচ্ছে। শুধু জ্বালানি সংকটটা না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সব কিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ সাপ্লাই চেইন যখন ডিসরাপ্টেড হবে, এটা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় না, এটা গ্লোবাল বিষয়। বিএনপির নির্বাচনী ইস্তেহার অনুযায়ী সঠিক পরিকল্পনা, নীতি সহায়তা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিয়েই সরকার এগোতে চায় বলেও জানান অর্থমন্ত্রী। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, কেরানীগঞ্জে আগুনে পোড়া লাইটার কারখানায় আজও চলছে উদ্ধার অভিযান। উদ্ধার 6 লাশের মধ্যে মিলেছে একজনের পরিচয়, চেষ্টা চলছে বাকিদের শনাক্তের। ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রোটেস্ট্যান্ট চার্চের নেতৃবৃন্দ। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এ সময় প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেন খ্রিস্টান ধর্মের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রীও খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের উৎসবের শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বর্তমান সরকার সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে বলেও জানান সরকার প্রধান। কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায়, তবে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় কিছু দল মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বলেও মন্তব্য করেন তিনি। জ্বালানি সংকট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংকটের মধ্যেও সরকার বাইরে থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ আছে বলার পরও কিছু মানুষ বাইক নিয়ে বারবার তেল নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে একেবারেই নাই এই বিষয়টা নিয়ে। সরকার ইতিমধ্যে দেখেছেন আমাদের মধ্যে কিছু রাজনৈতিক শক্তি আছে যারা ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায়। আরো দুঃখজনক ব্যাপার যে অনেকেই শক্তি আছে যারা 1971 সালের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করতে চায়। যারা সমাজে এখন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান ধর্মকে নিয়ে, তাদেরকে আমাদেরকে সকলকে সমবেতভাবে রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে। রাজধানীতে রাস্তা ফুটপাত দখল করে বছরের পর বছর চলছে ব্যবসা। পঞ্চম দিনের অভিযানে নিউ মার্কেট এবং আগারগাঁও এলাকায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ডিএমপি। জরিমানা করা হয় বেশ কিছু দোকানকে, জব্দ করা হয় মালামাল। ব্যবসায়িক মালামাল রাখার জন্য ফুটপাতে দীর্ঘ সময় ধরে রাখা চকিগুলো হুড়োহুড়ি করে সরিয়ে নেওয়ার দৃশ্যই বলে দিচ্ছে উচ্ছেদ অভিযান চলছে। এমন দৃশ্য দেখা গেল রাজধানীর নিউ মার্কেট এলাকায়। একটু জায়গা রাখছিলাম, একটু জায়গায় দল করে বা ইয়া করতেছে আর কি।
উচ্ছেদ অভিযান হয়েছে রাজধানীর আগারগাঁও এলাকাতেও। ফুটপাত এবং ডিভাইডারে বাণিজ্যিক কার্যক্রমের জন্য রাখা স্থাপনাগুলো ভেঙে নিয়ে যায় পুলিশ। আপনাদের 5,000 টাকা জরিমানা না কোনো নেই, আপনার 5,000 টাকা জরিমানা করা হয়েছে, আপনি জরিমানা দিবেন, নাহলে আপনাদের অনাদায় 3 দিন জেল। এ সময় দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়। নিউ মার্কেট এলাকার যে ফুটপাত চোখে দেখা যেত না, বড় পরিসরে অভিযান পরিচালনা করায় তা অনেকটাই দৃশ্যমান হয়েছে। অভিযানে 16টি দোকানকে ফুটপাতে মালামাল রাখার জন্য 84,000 টাকা জরিমানা করা হয়। অবৈধ পার্কিং এর জন্য মামলা দেয়া হয় 50টি গাড়িকে। এখানে যে অফিস আদালত আছে এর যে পার্কিং এর যে ক্যাপাসিটি, সেটি পার্কিং এর চাইতে কর্মকর্তাদের গাড়ির সংখ্যা বেশি, যে কারণে বিল্ডিং এর ইনসাইডে যে পার্কিং অথবা বেসমেন্ট বা আন্ডারগ্রাউন্ডে যে পার্কিং এর যে ক্যাপাসিটি সেটা না থাকার জন্য বাধ্য হয়ে তারা রাস্তাতে এই গাড়িগুলো পার্কিং করে। প্রয়োজনে আমরা আবার গণবিজ্ঞপ্তি দেবো তাদেরকে, কিন্তু এখানে কোনোভাবেই এই ফুটপাতের উপর অর্থাৎ রাস্তার উপর কোনো রকম ব্যবসা করা যাবে না। এবার বিজ্ঞপ্তি দিয়ে করা হলেও এরপর আকস্মিক অভিযানের কথা জানানো হয়। ডিএমপির উচ্ছেদ অভিযান শেষ হয়েছে আধা ঘন্টাও হয়নি, এর মাঝেই ফুটপাত যেন ফেরত যাচ্ছে আবারও আগের দৃশ্যে। অথচ সাধারণ মানুষের আশা ছিল এবার উচ্ছেদের পরে নিউ মার্কেট, গাউসিয়া মার্কেটের সামনের ফুটপাতে এবং পুরো রাজধানী জুড়ে ফুটপাতগুলোর যে দৃশ্য গত কদিন ধরে তারা দেখেছেন তা হয়তো স্থায়ী হবে, কোনোভাবেই ফিরে যাবে না আগের রূপে। তবে আধা ঘন্টার মধ্যেই যে দৃশ্য এখন সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ল, তাতে স্পষ্টই বলা যায় সাধারণ মানুষের সে আশায় গুড়ে বালি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। কেরানীগঞ্জের কদমতলীতে লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 6 জনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দগ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে বার্ন ইনস্টিটিউটে। এদিকে 24 ঘন্টা পেরোলেও এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। তারা বলছে অগ্নিকাণ্ডের সময় কারখানার ভেতরে ছিলেন 17 থেকে 18 জন। শনিবার দুপুরে ভয়াবহ আগুনে পুড়ে যায় কেরানীগঞ্জের কদমতলীর এই গ্যাস লাইটার তৈরির কারখানা। রোববারও পুড়ে যাওয়া কারখানাটিতে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। শনিবারের আগুনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন কারখানার বেঁচে যাওয়া শ্রমিকেরা। ওই সিলিন্ডার থেকে তো গ্যাসটা ভরি আমরা গ্যাস লাইটে আলা, তখন তো সমস্যা হয় না। যখন এই মিশিং আইনে আবার ট্রাই করে যে সঠিক আছে কিনা, তখনই বাস্ট হয়। তো আমগো দিয়া ওই যে গ্যাস আছে না সিলিন্ডারে গ্যাস, ওই গ্যাস ঢুকায়, ওই গ্যাস ঢুকাইয়া এই যে এই জায়গায় ফেলাম আছে, ফেলামে চেক করার জন্য আনি। চেক করে পরে যেগুলো নষ্ট মাল ওইগুলো আমার হাত দিয়ে চেক করতে দেয়, ওইটাই আগুন ধরে যায়। আগুনের ঘটনায় এ পর্যন্ত উদ্ধার হয়েছে 6 জনের মরদেহ। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে বার্ন ইনস্টিটিউটে। মৃত 6 জনের মধ্যে শনাক্ত হয়েছে এক নারীর পরিচয়। এখনো পরিচয় পাওয়া যায়নি 5 জনের। ফায়ার সার্ভিস জানায় আগুনের সময় কারখানার ভেতরে ছিলেন 17 থেকে 18 জন। এর মাধ্যমে গতকালকে যারা ছিলেন 17 থেকে 18 জন শ্রমিক কাজ করতেছিলেন। অগ্নিকাণ্ডের সময় 17 থেকে 18 জন শ্রমিক কাজ করতেছিলেন। এর ভিতরে কিছু শ্রমিক বের হয়ে গেছেন, আর এর ভিতরে কিছু শ্রমিক বের হইতে পারেন না। এর ভিতরে আমরা 6 জনের লাশ উদ্ধার করছি, আর 2 জন হাসপাতালে আছে। উদ্ধার অভিযান চলমান আছে, এখনো আমরা শেষ করি নাই। আমরা দেখতেছি যে আরো কোনো লাশ পাওয়া যায় কিনা। ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত কমিটি তদন্ত প্রতিবেদন দেবে 7 থেকে 14 দিনের মধ্যে। আব্দুল রহমান, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নফেল, এবিএম ফজলে করিম চৌধুরী সহ 22 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযোগ দাখিল করা হয়। এর আগে গেল বৃহস্পতিবার প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 22 আসামির মধ্যে ফজলে করিম সহ 4 জন গ্রেফতার আছেন। পলাতক 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়েছে। এদিন শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন 7 জুনের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সময় সংবাদে আরও থাকছে। বিসিবির নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে তদন্ত কমিটির রিপোর্ট জমা, কাউকে অভিযুক্ত না করার দাবি। ডাকে সাড়া দেননি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে ট্রাইব্যুনালকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত র্যাব, জানিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত মহাপরিচালক আহসান হাবিব পলাশ।
র্যাব বিলুপ্ত হবে কিনা তা সরকারের সিদ্ধান্ত জানিয়ে মহাপরিচালক বলেন, রাষ্ট্রের কাজে দায়িত্বশীল হলে র্যাবের ভাবমূর্তি বাড়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাও উঠে যাবে বলে মনে করেন তিনি। রোববার সকালে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সংস্থাটির নবনিযুক্ত মহাপরিচালক আহসান হাবিব পলাশ। সাম্প্রতিক সময়ে র্যাবের পরিচালিত বিভিন্ন অভিযানে সাফল্য ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। 131টি অস্ত্র উদ্ধার এবং এতদ সংক্রান্তে 104 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। আইন শৃঙ্খলা রক্ষা ও জঙ্গিবাদ দমনে পেশাদার বাহিনী হিসেবে র্যাবের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন নবনিযুক্ত মহাপরিচালক। বলেন, র্যাবের নিষেধাজ্ঞা পাওয়া নিয়ে অতীতে কিছু বিষয় ছিল, তবে ভালো কাজের মাধ্যমে সামনে এ সমস্যা থাকবে না। যে বাদই থাকুক না কেন, উগ্রবাদ থাক, জঙ্গিবাদ থাক, যাই থাকুক না কেন, বা আছে কিনা সেটা না গিয়ে বরং যদি কিছু থেকে থাকে এগুলোর উপর আমরা কাজ করছি, কাজ কিন্তু চলমান আছে। কাজের ক্ষেত্রে কিছুটা ডেভিয়েশন হয়তো ছিল, কিছুটা হয়তো পদস্খলন ছিল বলে এরকম একটা বিষয় থাকতে পারে। তো আমরা সেই জায়গাটা যদি রিপেয়ার করতে পারি তাহলে আমার মনে হয় যে স্যাংশনের বিষয়গুলো আছে এগুলো থাকবে না। র্যাব বিলুপ্ত হচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বিলুপ্তির বিষয়টি নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর, তবে দায়িত্বশীলভাবে কাজ করলে ভাবমূর্তি ফেরানো সম্ভব। মহাপরিচালক বলেন, যাদের বিচার চলছে তাদের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সব ধরনের সহায়তা করা হবে। র্যাবের বিলুপ্তি বা র্যাব সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের দায়ভার র্যাবের উপর বর্তায় না। সরকার এই বিষয়গুলো বিবেচনা করবেন। আমাদের দায়িত্ব হচ্ছে দায়িত্ব পালন করে যাওয়া। বিচার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে আমাদের কাছে সহায়তা চাওয়া হলে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করব। সারা দেশে জলদস্যুতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসী তৎপরতা দমনে কাজ চলছে বলে জানান র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক। গুরুত্ব দিয়ে এবং এই অপরাধীকে ধরবার চেষ্টা করে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী 3 মাসের চাহিদা মেটানোর জন্য জ্বালানি তেল সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে শপিং মল, দোকানপাট সন্ধ্যা 7টায় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রায় 3 মাসের মতো অকটেন এবং পেট্রোলের আমরা যেটা চাহিদা সেটা আমরা সংরক্ষণ করতে সক্ষম হয়েছে। এটা কন্টিনিউ করবে, অর্থাৎ আমি এটা যেটা শেষ হয়ে যাবে সেটার জন্য পূরণ করা যায় সেটার জন্য আমরা পাইপলাইনে রয়েছে। দোকান মালিক সমিতির তাদের আবেদন, তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা 7টা পর্যন্ত এখন বিপণী বিতান খোলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। আনন্দ কিংবা মঙ্গল নামে নয়, এবার বাংলা বর্ষবরণের শোভাযাত্রা বের হবে বৈশাখী শোভাযাত্রা নামে। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী জানান, জনগণের মধ্যে বিভাজন, বিতর্ক এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে বলেও জানান সংস্কৃতি মন্ত্রী। বাংলা নববর্ষ মানে রং, উৎসব আর মানুষের মিলন মেলা। দল বেঁধে বৈশাখী মেলায় আনন্দ উপভোগের চিরাচরিত চিত্র। বাংলা বর্ষবরণ উদযাপনের মূল আয়োজন শোভাযাত্রা। তবে শোভাযাত্রার নামকরণ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, বিভাজন। এমন প্রেক্ষাপটে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী বলেন, শোভাযাত্রার নাম নিয়ে জনগণের মধ্যে কোনো বিভাজন বা বিতর্ক চায় না সরকার। বৈচিত্র্যের মাধ্যমে জনগণের ঐক্য দেখতে চায়। এজন্যই এখন থেকে বাংলা বর্ষবরণ উদযাপনের শোভাযাত্রা মঙ্গল বা আনন্দ শোভাযাত্রা নয়, উদযাপিত হবে বৈশাখী শোভাযাত্রা নামে। এই নামে শোভাযাত্রা হলেও ইউনেস্কোর দেয়া স্বীকৃতি নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানান সংস্কৃতি মন্ত্রী। সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে, যার যার মতো যার যার অঞ্চলের ঢোল, বাদ্য, পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘনক শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। যেমন বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, মানে বৈশাখী আনন্দ, যা কিছু সবে আমরা বৈশাখী হাইলাইট করতে চাই। শোভাযাত্রার নামে ইউনেস্কো কোনো স্বীকৃতি দেয়নি, দেশে বৈশাখী উৎসবের উপরে। শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিতে সরকারের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান নিতাই রায়চৌধুরী। পুলিশ তার দায়িত্ব পালন করবে, আমরাও আমাদের দায়িত্ব রাখতে হবে, শুধু পুলিশ নির্ভর আমরা হতে চাই না। জুলাই স্মৃতি জাদুঘরের কাজ প্রায় শেষের দিকে। খুব শিগগিরই এই জাদুঘর উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে। এই দিনে যীশু খ্রিস্টের পুনরুত্থানকে স্মরণ করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ইস্টার সানডে। যীশু খ্রিস্টের পুনরুত্থানের এই দিনটিতে বিশ্বজুড়ে পালিত হয় নানা আচার অনুষ্ঠান। বাংলাদেশেও দিনটি ঘিরে থাকে নানা আয়োজন। ভোরের আলো ফুটতেই দেশের বিভিন্ন গির্জায় শুরু হয় বিশেষ প্রার্থনা। পরিবার পরিজন নিয়ে জড়ো হন বিভিন্ন এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। যীশু খ্রিস্টের পুনরুত্থান স্মরণে প্রার্থনা করেন শান্তি, ক্ষমা ও মানবতার জন্য। এই দিনে আমরা সব খ্রিস্ট ভক্তরা চার্চে আসি। আমাদের চার্চে এখানে আমাদের জন্য মিশা হয়, যেটাকে বলে, সেখানে অনেক প্রার্থনা করি আমরা। তিনি পুনরুত্থান করে প্রত্যেককে একটা যে পাপ ছিল, পাপ থেকে মুক্তি দিচ্ছেন। সকালে আমরা সবাই খ্রিস্ট জায়গায় অংশগ্রহণ করি। এখন বাসায় যাব, বাবা মার সাথে আনন্দ করব। খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতে এই দিনে যীশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদিরা তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার তিনি মৃত্যু থেকে জেগে উঠেন। মৃত্যুকে জয় করে আবারও মানুষের মাঝে ফিরে আসেন যিশু। আমাদের যীশু খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন আমাদের সকলকে পাপ থেকে মুক্ত করার জন্য, এবং এই কারণে সে মৃত্যুবরণ করার 3 দিন পরে সে কবর থেকে জীবিত হয়েছিলেন। বাঙালি হিসেবে আমরা এই সময়ে দই চিড়া, আমাদের ঘরে দই চিড়া, মিষ্টি, এগুলো আমাদের গিয়ে আপ্যায়নের জিনিস। পুনরুত্থান করলেন, এটি হলো মূল, আর পৃথিবীতে শান্তি বিরাজ করার জন্যই উনি এসেছেন। ইস্টার সানডের আগে যীশু খ্রিস্টের স্মরণে প্রায় 40 দিনের একটি উপবাসের সময় পালন করে থাকেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। খ্রিস্টীয় ধর্মবিশ্বাসের মূল ভিত্তি হল যিশুর ক্রুশে জীবনদান এবং গৌরবময় পুনরুজ্জীবন। মানুষের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে সত্য ও সুন্দরের পথে এগিয়ে যাওয়াই ইস্টার সানডের মূল বাণী। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। হরমুজ প্রণালী খুলতে ডোনাল্ড ট্রাম্পের হুমকি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটিতে বিধ্বস্ত যুদ্ধ বিমানের নিখোঁজ আরেক পাইলটকে উদ্ধারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সকালে ইসরায়েল উপসাগর দেশগুলো লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেল আবিব সহ বিভিন্ন শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে আঘাত হানার দাবি করা হয়। যৌথভাবে ইসরায়েলে হামলার কথা জানায় ইয়েমেনের হাউথি ও লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। কুয়েত, আমিরাত, সৌদি আরব ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহতের দাবি করেছে। ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় আক্রমণের ঘটনায় বাড়ছে হতাহতের সংখ্যা। দেশটিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। הבטחתי לכם שאנחנו נמשיך לכתוש את משטר הטרור בטהרן, וזה בדיוק מה שאנחנו עושים. אחרי שהשמדנו להם 70% ביכולת ייצור הפלדה, שמשמש להם חומר גלם לכלי הנשק נגדנו, אנחנו היום תקפנו את המפעלים הפטרוכימיים. এদিকে ইরানে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানের আরও এক পাইলটকে নিরাপদে উদ্ধারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানান, বিশেষ এই অভিযানে শত শত মার্কিন সেনা যুদ্ধবিমান অংশ নেয়। অভিযানে কয়েকজন ইরানি নিহত হলেও কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলে জানায় ট্রাম্প। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে মার্কিন সেনা উদ্ধারের বিষয়ে কোনো কিছু জানানো না হলেও অভিযানে অংশ নেওয়া আরও একটি বিমান ভূপাতিতের দাবি করা হয়েছে। এর আগে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। না হলে ইরানের উপর নরক নেমে আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড সরাসরি এই হুমকি প্রত্যাখ্যান করে একে অসহায় ও বোকামিপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যা দেন। এমনকি যুদ্ধ বিস্তৃত করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য গোটা অঞ্চলকে জাহান্নামে পরিণত করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। রাহানুল রানা, সময় সংবাদ। অভিযুক্ত হিসেবে নয়, বিসিবি নির্বাচনে সংশ্লিষ্টতা থাকায় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ডেকেছিল তদন্ত কমিটি, তবে সাড়া দেননি তিনি। জানিয়েছেন বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্ত কমিটির প্রধান এ কে এম আসাদুজ্জামান। বিসিবির গঠনতন্ত্র সংস্কার সহ বেশ কিছু সুপারিশ রেখে রিপোর্ট জমা দিয়েছে কমিটি। যাদের যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করছি। তাদেরকে জিজ্ঞাসা করে যা পেয়েছি আমরা সেভাবে সুন্দরভাবে চেষ্টা করেছি। সংক্ষিপ্তভাবে আমরা কাউকে অভিযুক্ত না করে আমি নিরপেক্ষ যা নির্বাচন সংক্রান্ত যা পেয়েছি সেই সম্বন্ধে রিপোর্ট দিয়ে গেলাম আমরা এখানে। ওনার কোনো বক্তব্য শোনার জন্য উনি কিছু বলতে চান কিনা সেই জন্যই, অ্যাকুজ করার জন্য না। আমরা কিন্তু জুডিশিয়ারি ইনকোয়ারি বসি নাই, ওনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই। চেষ্টা করেছিলাম একটা সময় দেওয়ার জন্য, যে ইলেকশন সুন্দর করার জন্য বা বোর্ডের সংক্রান্ত আর কোনো সুবেশ করা যায় কিনা এই সম্বন্ধে আমরা কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছিলাম। শুধু সাফে সীমাবদ্ধ থাকতে চায় না সুলিভান ব্রাদার্স, বাংলাদেশকে নিয়ে যেতে চায় অনূর্ধ্ব 20 এশিয়া কাপের মূল পর্বে। এদিকে বাংলাদেশের সমর্থকদের সেরা ফ্যান হিসেবে আখ্যায়িত করেছেন রোনান ও ডেক্লান সুলিভান।
এই দেশে জন্ম হয়নি তাদের, বাংলাদেশের আলো বাতাসেও বেড়ে ওঠেননি তারা, তবুও এই লাল সবুজ পতাকার ওপর বিশেষ আবেগ কাজ করে আলোচিত সুলিভান ব্রাদার্সের। নানির সূত্রে বাংলাদেশি তারা, শেকড়ের টানে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথমবার এসেই মন জয় করে নিয়েছেন দেশের ফুটবল ভক্তদের। লাল সবুজদের হয়ে প্রথমবারের মতো বয়সভিত্তিক সাফে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন রোনান ও ডেকলান সুলিভান। তবে তাদের লক্ষ্যটা আরও বড়, শুধু সাফেই সীমাবদ্ধ থাকতে চান না তারা, বাংলাদেশকে নিয়ে যেতে চান অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল মঞ্চে। আমি বাংলাদেশে এসেছি শুধুমাত্র জয়ের জন্য এবং সাফের শিরোপা দিয়ে যার শুরুটা হয়েছে। আমি এদেশের হয়ে আরো অনেক শিরোপা জিততে চাই। আপাতত আমার লক্ষ্য বাংলাদেশকে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্বে নিয়ে যাওয়া। মালদ্বীপের পর বাংলাদেশে এসেও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সুলিভান ব্রাদার্স। বাংলাদেশের সমর্থকদের বিশ্বের সেরা ফ্যান হিসাবে আখ্যায়িত করেছেন রোনান সুলিভান, আর এই সমর্থকদের টানেই বারবার আসতে চান ডেকলান। এই সমর্থকদের জন্য বারবার আসতে চাই, তারা আমাকে অনেক অনুপ্রাণিত করে, সাহস যোগায়, তাদের জন্যই আমি খেলতে এসেছি। আপাতত বয়স ভিত্তিক দলের ডিউটি শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন দুই ভাই, তবে বাংলাদেশের ডাকে যে কোনো সময় সাড়া দিতে প্রস্তুত তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় 30 উপজেলায় টিকাদান পাচ্ছে 6 থেকে 59 মাসের শিশুরা। 12 এপ্রিল ঢাকার 2 সিটিতে শুরু হবে ক্যাম্পেইন, 3রা মে থেকে চলবে সারা দেশে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধের কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ায় দেশে পণ্যের দাম বাড়ার শঙ্কা অর্থমন্ত্রীর। এবং রাস্তা ফুটপাত দখল করে বছরের পর বছর ব্যবসা, নিউ মার্কেট আগারগাঁওয়ে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ ডিএমপির, জরিমানা, মালামাল জব্দ। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলী। ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।